হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেলুর মঠ ভিএসি একাডেমি। আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি সেই চ্যাপ্টারটা করব। এর আগে অলরেডি আমরা প্রেসিডেন্টের যে চ্যাপ্টারটা সেটা করে নিয়েছি। তো ইউনিয়ন এক্সিকিউটিভের যে সেকেন্ড চ্যাপ্টার দ্যাট ইজ ভাইস প্রেসিডেন্ট, সেটা নিয়ে বা উপরাষ্ট্রপতি নিয়ে আজকে আমরা আলোচনা করা শুরু করছি। প্রথমে আমরা দেখে নিই উপরাষ্ট্রপতি। এই যে উপরাষ্ট্রপতি, এই উপরাষ্ট্রপতির এক্সকিউজ মি কনসেপ্ট যদি আমি বলি, এই কনসেপ্ট অবভিয়াসলি পার্ট 5-এ বলা আছে। আর্টিকেল 63 থেকে 70-এ উপরাষ্ট্রপতি সম্বন্ধে বলা আছে। আর কনসেপ্ট অফ ভাইস প্রেসিডেন্ট ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে নেওয়া হয়েছে। তো উপরাষ্ট্রপতি খুব ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, এটা সম্বন্ধে আমাদেরকে ডিটেলে আলোচনা করতে হবে এবং এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের এক্সামে আমাদের ফেস করতে হয়। তাহলে প্রাথমিকভাবে আর্টিকেল, কনসেপ্ট এবং পার্ট আমরা সবাই জানি, কারণ ইউনিয়ন যে পার্ট, পুরো ইউনিয়ন এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, স্পেসিফিক্যালি ইউনিয়ন জুডিশিয়ারি বলে তো কিছু হয় না, অর্থাৎ সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু আমাদের কনস্টিটিউশনের পার্ট 5-এর ভেতরে রয়েছে। ভাইস প্রেসিডেন্ট নিয়ে আলোচনা করার পর আমরা নেক্সট আর্টিকেলে দেখব আর্টিকেল 63। আর্টিকেল 63-তে বলা আছে দ্য অফিস অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভাইস প্রেসিডেন্টের যে অফিস আমাদের এক্সকিউজ মি উপরাষ্ট্রপতির যে অফিস, সেটার কথা আর্টিকেল 63-তে বলা আছে। যেমন প্রেসিডেন্টের অফিসের কথা আমাদের বলা ছিল আর্টিকেল 52-তে, তেমন উপরাষ্ট্রপতির অফিসের কথা বলা আছে আর্টিকেল 63-তে। ভারতবর্ষে যে একজন উপরাষ্ট্রপতি থাকবেন তার কথা আর্টিকেল 63-তে বলা আছে। আর্টিকেল 64, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল, সেখানে বলা আছে দ্য ভাইস প্রেসিডেন্ট শ্যাল বি ex officio chairman of the council of the states or Rajya Sabha and shall not hold any other office of profit। দেখো এই সেম কথা আর একটা আর্টিকেলেও আমরা দেখতে পাবো, সেটা হলো আর্টিকেল 89 ক্লজ 1। মাথায় রাখবো আমরা যে একটা পদ যদি কেউ হোল্ড করে এবং এই পদের অধিকার বলে সে যদি আর একটা অফিস হোল্ড করে বা আরও একাধিক অফিস হোল্ড করে, সেগুলোকে আমরা এক্স অফিসিও বলে থাকি। এক্স অফিসিও বলে থাকি। যখন কেউ ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবে, অটোমেটিক্যালি সে রাজ্যসভার চেয়ারম্যান হয়ে যাবে। এই যে আলাদা করে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাউকে নির্বাচিত করতে হচ্ছে না, বা আলাদা করে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাউকে অ্যাপয়েন্টেডও করতে হচ্ছে না, উপরাষ্ট্রপতি তার যে উপরাষ্ট্রপতির পদ, সেই পদের অধিকার বলে সে যদি আর একটা অফিস হোল্ড করে, একটা পোস্ট তাকে অ্যাক্সেস দিচ্ছে অন্য কোনো অফিস হোল্ড করার, এটাকে আমরা বলি এক্স অফিসিও বা পদাধিকার বলে, পদের অধিকার বলে। তাহলে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। আমি এরকম আরও এক্সাম্পল বলতে পারি, যেমন ধরো তুমি যখন অটোমেটিক্যালি প্রাইম মিনিস্টার হবে, অটোমেটিক্যালি তুমি হয়ে যাবে নীতি আয়োগের চেয়ারম্যান। আলাদা করে নীতি আয়োগের চেয়ারম্যান হিসেবে কাউকে ইলেক্ট করার দরকার হবে না বা সিলেক্ট করারও দরকার হবে না, কারণ এটা প্রাইম মিনিস্টার ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ নীতি আয়োগ। আগে প্ল্যানিং কমিশন ছিল। প্রাইম মিনিস্টার ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ ইন্টারস্টেট কাউন্সিল। ইন্টারস্টেট কাউন্সিলের আলাদা করে চেয়ারম্যান নিযুক্ত করতে কাউকে হবে না। ভারতের প্রধানমন্ত্রী সে তার পদের অধিকার বলে ইন্টারস্টেট কাউন্সিলের চেয়ারম্যান হতে পারে। বা আমি বলতে পারি ভারতের যে হোম মিনিস্টার, সে কিন্তু তার পদের অধিকার বলে জোনাল কাউন্সিলের চেয়ারম্যান, এক্স অফিসিও চেয়ারম্যান অফ জোনাল কাউন্সিল। জাস্ট এক্সাম্পলগুলো দেয়া টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ দ্য এক্স অফিসিও টার্ম। আশা করি তোমরা এক্স অফিসিও যে টার্মটা সেটা বুঝতে পেরে গেছো। আর্টিকেল 64 বা আর্টিকেল 89 ক্লজ 1-এ সেম কথাই বলা আছে। নেক্সট হলো when vice president act as president or discharge the function of the president, he shall not perform the duty of the office of the chairman of Rajya Sabha। এই হলো রাজ্যসভা। রাজ্যসভার চেয়ারম্যানের পদে জেনারেলি আমরা কি দেখলাম যে উপরাষ্ট্রপতি সে বসে থাকে, কারণ সে এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। তাহলে এখানে কে থাকছে? ভাইস প্রেসিডেন্ট থাকছে।
কোনো কারণে আমরা জানি, আমরা আর্টিকেল 65-এ পড়েছি প্রেসিডেন্টের চ্যাপ্টারে, যে দুটো ক্ষেত্রে যদি প্রেসিডেন্ট কিছু দিনের জন্য তার অফিসে না থাকেন, তার মানে প্রেসিডেন্ট যদি অফিসে অ্যাবসেন্ট থাকে, সেই ক্ষেত্রে সেটা তার শরীর খারাপের জন্য হতে পারে, ইলনেসের জন্য হতে পারে, কোনো কারণে সে হয়তো বিদেশ সফরে গেছে হতে পারে, কোনো ব্যক্তিগত কাজ থাকতে পারে, বা যদি হঠাৎ করে প্রেসিডেন্টের পদটায় কোনো সাডেন ভ্যাকেন্সি তৈরি হয়, যদি প্রেসিডেন্ট মারা যায়, যদি প্রেসিডেন্ট রিজাইন করে, যদি প্রেসিডেন্টকে প্রসেস অফ ইমপিচমেন্টের মাধ্যমে আমরা রিমুভ করি, সেই ক্ষেত্রে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কাজ করে, আমরা জানি আর্টিকেল 65-এ বলা আছে। তাহলে যখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির অফিসে কাজ করবে, তখন রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কে কাজ করবে? তখন রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে রাজ্যসভার যে ডেপুটি চেয়ারম্যান আছে, সে নিজে অবশ্য রাজ্যসভারই মেম্বার। রাজ্যসভার চেয়ারম্যান যেমন রাজ্যসভার মেম্বার নয়, তিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি, কিন্তু রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার মেম্বার, তিনি এখানে চলে আসবেন এবং তিনি উপরাষ্ট্রপতির জায়গায় রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করবেন। সেই সময় আমাদের রাজ্যসভার যে ডেপুটি চেয়ারম্যান, সে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে অ্যাক্ট করবে। এবং এছাড়াও হতে পারে, ধরো কোনো কারণে হয়তো রাজ্যসভার চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়েছেন, বা রাজ্যসভার চেয়ারম্যান কোনো কারণে অফিসে আসতে পারেননি, নট নেসেসারি তাকে রাষ্ট্রপতি হিসেবে কাজ করতে পারে, সে হয়তো কোনো নিজের ব্যক্তিগত কাজে আসতে পারেনি, সে হয়তো কোনো বিদেশ সফরে গেছে, কারণ সে দিনের শেষে ভারতবর্ষের ভাইস প্রেসিডেন্টও। সেই ক্ষেত্রেও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান যিনি আছেন, তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যানের জায়গায় বসে কাজ করতে পারেন। যদি ডেপুটি চেয়ারম্যান কেউ না থাকে, সেক্ষেত্রেও এরকম একটা প্যানেল রাজ্যসভাতে আগে থেকেই থাকে, যেখানে অ্যারাউন্ড 10 জন মেম্বার থাকে, যাদেরকে আমরা বলি প্যানেল অফ চেয়ারপারসন। যদি কোনো কারণে এমন হয় যে রাজ্যসভার চেয়ারম্যান নেই, বা যদি এমন হয় যে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানও নেই, সেক্ষেত্রে প্যানেল অফ চেয়ারপারসন থেকে কেউ এসে সে কিন্তু রাজ্যসভায় চেয়ারম্যান হিসেবে কাজ করতে পারে। এইটুকুনি মনে রাখলেই হবে। আর্টিকেল 64 আমরা কমপ্লিট করে নিলাম। আমরা নেক্সট আর্টিকেলে চলে যাই। আর্টিকেল 65 আমরা অলরেডি পড়েছি। ভাইস প্রেসিডেন্ট টু অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট অর টু ডিসচার্জ হিজ ফাংশন। এটা হলো ডিসচার্জটা হলো অ্যাবসেন্টের সময়, আর ভাইস প্রেসিডেন্ট অ্যাক্ট করবে প্রেসিডেন্ট হিসেবে, এটা হলো ভ্যাকেন্সির সময়। এটা ম্যাক্সিমাম 6 মান্থস হয়। হিজ ফাংশন ডিউরিং ক্যাজুয়াল ভ্যাকেন্সিজ ইন দ্য অফিস অর ডিউরিং দ্য অ্যাবসেন্স অফ দ্য প্রেসিডেন্ট। ভ্যাকেন্সির সময় অ্যাক্ট, আর অ্যাবসেন্টের সময় ডিসচার্জ করবে। আমরা আর্টিকেল 65-এ আগেই এটা পড়ে নিয়েছি, তো নতুন কোনো আর্টিকেল এটা আমাদের কাছে নয়, কারণ আমরা যখন রাষ্ট্রপতি চ্যাপ্টার পড়ছি তখন অলরেডি আমরা আর্টিকেল 65 নিয়ে ডিটেলে আলোচনা করেছি। নেক্সট আমরা চলে যাই আর্টিকেল 66। আর্টিকেল 66-এ ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের কথা বলা আছে। আমরা মাথায় রাখবো, যেমনভাবে আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তেমনভাবে উপরাষ্ট্রপতিও নির্বাচিত হন। এবার ভাইস প্রেসিডেন্টের যে ভোটে, সেখানেও ইলেকটোরাল কলেজ ইউজ হয়, সেখানেও কিছু মানুষ থাকেন যারা ভোট দিতে পারেন। মাথায় রাখবে, ভাইস প্রেসিডেন্টের যে ভোটটা, সেটা একসময় জয়েন্ট সেশনের মাধ্যমে হতো। ভাইস প্রেসিডেন্টের যে ভোটটা, সেটা একসময় পার্লামেন্টের জয়েন্ট সেশনের মাধ্যমে হতো। লোকসভা রাজ্যসভাকে একসাথে বসিয়ে ঠিক করা হতো, কিন্তু সেটাকে এখন রিপ্লেস করে আমরা ইলেকটোরাল কলেজের মাধ্যমে উপরাষ্ট্রপতির ভোট করছি, এবং এই চেঞ্জেসটা হয়েছে 11th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ইলেকটোরাল কলেজে কে কে আছে মাথায় রাখবে, পার্লামেন্টের যারা মেম্বার তারা আলটিমেট উপরাষ্ট্রপতির ভোটে অংশগ্রহণ করে। পার্লামেন্টসের মেম্বার মানে এখানে কিন্তু যারা ইলেক্টেড মেম্বার সেটাও হবে, এবং যারা নমিনেটেড মেম্বার সেটাও হবে। আমি যদি লোকসভায় বলি, লোকসভায় তো এখন নমিনেটেড কোনো মেম্বার নেই, লোকসভায় এখন 543 জন সবাই ইলেক্টেড মেম্বার। আমরা সবাই জানি লোকসভায় এখন 543 জন মেম্বারই ইলেক্টেড, তাহলে এখানে সবাই হয়ে যাচ্ছে। আর রাজ্যসভার ক্ষেত্রে আমরা জানি 233 জন নির্বাচিত প্রতিনিধি আর 12 জন মনোনীত প্রতিনিধি, টোটাল 245 জন, এরা সবাই পার্টিসিপেট করবে। তার মানে বোথ ইলেক্টেড and nominated member of parliament will participate in the vice presidential election. এখানে কিন্তু স্টেটের কোনো প্রতিনিধি,
কোনো স্টেটের বা ইউনিয়ন টেরিটরির কোনো এমএলএ কিন্তু ভাইস প্রেসিডেন্টের ভোটে ইলেকটোরাল কলেজে থাকবে না, যেটা আমরা জানি প্রেসিডেন্টের ইলেকটোরাল কলেজে ছিল যখন আমরা আর্টিকেল 54 নিয়ে আলোচনা করেছিলাম। উপরাষ্ট্রপতির যে ইলেকটোরাল কলেজ সেখানে কিন্তু এদের কোনো জায়গা নেই। তাহলে এটা আমরা পড়ে নিলাম আর্টিকেল 66। নেক্সট আমরা পড়ি আর্টিকেল 69। আর্টিকেল 69-এ ওথের কথা বলা হয়েছে। ওথ অর অ্যাফার্মেশন বাই দ্য ভাইস প্রেসিডেন্ট টেকেন বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া স্টেটেড আন্ডার দ্য থার্ড শিডিউল। থার্ড শিডিউলে আমরা জানি ওথের কথা বলা হয়েছে, সেই অনুযায়ী আমাদের যে উপরাষ্ট্রপতি আছে তাকে ওথ পড়ায় ভারতবর্ষের প্রেসিডেন্ট। তো এইটুকুনি পড়লেই হবে আর্টিকেল 69। নেক্সট দেখো আমরা একটা আর্টিকেল পড়ব, সেটা হলো আর্টিকেল 71। আমি এর আগেও বলেছিলাম যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির ভোটে যদি কোনো রকম ডিসপিউট হয় সেই ক্ষেত্রে সেই ডিসপিউটটা সরাসরি সলভ করবে কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। অ্যাট দ্য সেম টাইম যদি এমএলএ বা এমপির ভোটে কোনো ডিসপিউট হয় সেটা কিন্তু সরাসরি হাইকোর্টের জুরিডিকশনে চলে যায় এবং সেই ডিসপিউট সলভ করতে কিন্তু শুধুমাত্র হাইকোর্টই পারে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট পারে না, কারণ এগুলো এক্সক্লুসিভ জুরিডিকশন হিসেবে আমরা মেনশন করে থাকি। এক্সক্লুসিভ মানে হলো শুধুমাত্র সেই কোর্টই এই ব্যাপারে আলোচনা করতে পারবে, ডিসকাশন করতে পারবে এবং রায় দিতে পারবে। আর্টিকেল 71 বলছে অল ডাউটস অ্যান্ড ডিসপিউটস অ্যারাইজিং আউট অর ইন কানেকশন উইথ দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট অর ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশন রিলেটেড যদি কোনো ডিসপিউট হয় shall be inquired into and decided by Supreme Court whose decision shall be final। এখানে কিন্তু সুপ্রিম কোর্টের এটা এক্সক্লুসিভ জুরিসডিকশানে ঢুকে যাচ্ছে। সুপ্রিম কোর্টের এটা কিন্তু এক্সক্লুসিভ জুরিসডিকশান, যেটাকে আমরা অরিজিনাল জুরিসডিকশানও বলে থাকি, তার আন্ডারে কিন্তু এটা ঢুকে যাচ্ছে, এটা আমরা একটু মাথায় রাখবো। নেক্সট আমরা চলে যাই, ভাইস প্রেসিডেন্ট মে বাই রাইটিং আন্ডার হিজ হ্যান্ড অ্যান্ড অ্যাড্রেস টু দ্য প্রেসিডেন্ট রিজাইন হিজ অফিস। উপরাষ্ট্রপতি সে যদি মনে করে সে রেজিগনেশন দেবে, সে কিন্তু প্রেসিডেন্টকে রেজিগনেশন দিয়ে সে কিন্তু তার কাছ থেকে অব্যাহতি নিতে পারে। তাহলে উপরাষ্ট্রপতি কার কাছে রেজিগনেশন দেয়? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কার কাছে রেজিগনেশন দেয়? উপরাষ্ট্রপতি। তাহলে আমরা বলতে পারি ইন কেস অফ রেজিগনেশন, এগুলো জাস্ট তোমরা তোমাদের পড়া মনে রাখার জন্য এই ট্যাকটিক্সগুলো ইউজ করবে। রেজিগনেশনের ক্ষেত্রে প্রেসিডেন্ট রেজিগনেশন দেয় ভাইস প্রেসিডেন্টকে, আর ভাইস প্রেসিডেন্ট রেজিগনেশন দেয় প্রেসিডেন্টকে। আবার যদি আমরা ওথের কথা বলি, ওথ, তাহলে প্রেসিডেন্ট ওথ পড়ায় চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, সুপ্রিম কোর্টের জাজেস তাদেরকে, এছাড়া প্রেসিডেন্ট ওথ পড়ায় প্রাইম মিনিস্টারদের, অন্যান্য মিনিস্টারদের। প্রেসিডেন্ট ওথ পড়ায় ভাইস প্রেসিডেন্টকে, কিন্তু প্রেসিডেন্টকে কেউ ওথ পড়ায়? সিজিআই। তাই এটার ক্ষেত্রে দুদিকে তীর হলো, বাকিগুলো সব একদিকে তীর। তো এরকমভাবে তোমরা একটু মনে রাখতে পারো, তাহলে হয়তো অনেকটা সুবিধা হবে। ওথ এবং রেজিগনেশন কে কাকে পড়াচ্ছে সেটা কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। আমি নেক্সট চলে যাব ভাইস প্রেসিডেন্টের রিমুভাল প্রসেসে। ভাইস প্রেসিডেন্ট মে বি রিমুভড ফ্রম হিজ অফিস। এখানে কিন্তু কোনো ইমপিচমেন্ট প্রসেস বলে কিছু বলা নেই, জাস্ট রিমুভড বাই এ অফিস বাই এ রেজলিউশন অফ দ্য রাজ্যসভা পাসড বাই এ মেজরিটি অফ অল দ্য দেন মেম্বার্স। এখানে অল দ্য দেন মেম্বার্সের একটা মেজরিটি লাগছে রাজ্যসভাতে, যেটাকে আমরা এফেক্টিভ মেজরিটি বলে থাকি, অফ রাজ্যসভা অ্যান্ড এগ্রিড টু বাই লোকসভা। এগ্রিড টু মানে এখানে সিম্পল মেজরিটি ইউজ হচ্ছে। আমি এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। ইট ক্যান বি ইনিশিয়েটেড অ্যাট লিস্ট আফটার 14 days নোটিস সাইন্ড বাই অ্যাট লিস্ট 1/4 মেম্বার্স অফ রাজ্যসভা। ভাইস প্রেসিডেন্ট শ্যাল বি কন্টিনিউ দ্য অফিস আনটিল দ্য নিউ সাকসেসর এন্টার্স আপন হিজ অফিস। একটু ব্যাপারটা বুঝে নেওয়া যাক প্রসেসটা কীভাবে হচ্ছে। প্রথমত উপরাষ্ট্রপতির ক্ষেত্রেও আমরা একটা রিমুভাল
মোশন বা রিমুভাল রেজলিউশন, তুমি যাই বলবে, রিমুভাল মোশন বা রিমুভাল রেজলিউশন নিয়ে আসতে পারি, যেটা আমরা রাষ্ট্রপতির ক্ষেত্রেও আনি। রাষ্ট্রপতিকে আমরা কেন রিমুভ করি? যদি রাষ্ট্রপতি এমন কিছু কাজ করে যেটা আমরা বলতে পারি সংবিধানের বিরুদ্ধে। একইভাবে আমরা ভাইস প্রেসিডেন্টকেও তখন রিমুভ করতে পারি যদি ভাইস প্রেসিডেন্ট এমন কোনো কাজ করে সেটা সংবিধানের বিরুদ্ধে। কিন্তু এই রেজলিউশন আমরা যে কোনো হাউসে আনতে পারবো না। রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা পড়েছিলাম রেজলিউশন ক্যান বি টেকেন অন এনি হাউস, যে কোনো হাউসে নিয়ে আসা যায়। কিন্তু উপরাষ্ট্রপতির ক্ষেত্রে এই রেজলিউশন আমাদের নিয়ে আসতে হবে কোথায়? না, রাজ্যসভাতে। এটা 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত হলো, আগে যেটা করতে হবে অ্যাকসেপ্ট করাতে হবে। অ্যাকসেপ্টেন্স আমরা সবাই জানি, অ্যাকসেপ্টেন্স অফ রেজলিউশন। অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে ওখানেও যেটা ছিল ফার্স্ট হাউস, এখানেও তাই। সেটা হলো টোটাল মেম্বারের 1/4 সিগনেচার আমার লাগবে, এবং এরপর আমাকে 14 দিনের নোটিশ, 14 ডেজ নোটিশ আমাকে দিয়ে এটা পাঠিয়ে দিতে হবে কার কাছে? না, ভাইস প্রেসিডেন্টের কাছে, যেমন আমরা রাষ্ট্রপতির ক্ষেত্রেও করেছিলাম। যদি রাষ্ট্রপতি রেজিগনেশন দিয়ে দেয় খুব ভালো, যদি না দেয় 14 দিন পরে এই রেজলিউশন ফিরে আসবে কোথায়? না, রাজ্যসভায়। এবং রাজ্যসভাকে এখানে এফেক্টিভ মেজরিটি বা অল দ্য দেন মেজরিটির মাধ্যমে এটাকে পাস করাতে হবে। এবার এফেক্টিভ মেজরিটি মানে কি? আমাদের যে টোটাল স্ট্রেংথ থাকে হাউসে, সেখান থেকে যদি আমরা কোনো স্ট্রেংথ যদি ভ্যাকেন্সি থাকে, সেই ভ্যাকেন্ট সিটটাকে যদি বাদ দিয়ে দিই, সেটা হয় এফেক্টিভ স্ট্রেংথ। সেটাকে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করলে পাওয়া যায় হলো এফেক্টিভ মেজরিটি। তাহলে এফেক্টিভ স্ট্রেংথ বাই 2 + 1 ইজ এফেক্টিভ মেজরিটি। আর এই এফেক্টিভ মেজরিটিটা কিন্তু প্রয়োজন হয় আমাদের ভাইস প্রেসিডেন্টের নির্বাচনের ক্ষেত্রে রাজ্যসভাতে। দেন এটা যদি রাজ্যসভা পাস করিয়ে দেয়, লোকসভা এটাকে এগ্রি করে মানে সিম্পল মেজরিটিতে এটাকে পাস করায়। এবং সিম্পল মেজরিটি মানে কি যদি আমাকে জিজ্ঞেস করে? সিম্পল মেজরিটি মানে হলো যতজন প্রেজেন্ট, শুধু সেটা হলে হবে না, প্রেজেন্টের মধ্যে কতজন ভোটিং আমাকে সেটাও দেখতে হবে। তাহলে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং বাই 2 + 1 এই মেজরিটি আমার লাগবে। যদি আমি লোকসভাতে এই মেজরিটিতে পাস করিয়ে দিই, ভাইস প্রেসিডেন্ট কিন্তু রিমুভ হয়ে যাবে। এই হলো প্রসেস। আর দেখো, তার সাথে আর একটা পয়েন্ট এখানে বলা ছিল, সেটা হলো ভাইস প্রেসিডেন্ট শ্যাল বি কন্টিনিউ দ্য অফিস আনটিল, নট কন্টিনিউ দ্য অফিস আনটিল দ্য নিউ সাকসেসর এন্টার্স আপন হিজ অফিস। অর্থাৎ যতদিন না নতুন কোনো একজন উপরাষ্ট্রপতি আসছে, ধরো কোনো কারণে উপরাষ্ট্রপতির ভোটটা দেরি হলো হতে, যতদিন না নতুন কোনো উপরাষ্ট্রপতি আসছে, ভাইস প্রেসিডেন্ট ততদিন তার কাজ কিন্তু কন্টিনিউ করে যাবে। আর হতেই পারে হয়তো কোনো কারণে দেরি হচ্ছে, যেমন প্রেসিডেন্টের ক্ষেত্রে এটা বলা ছিল, উপরাষ্ট্রপতির ক্ষেত্রেও সেম জিনিসই বলা আছে। তো এই গেল আমাদের মোটামুটি উপরাষ্ট্রপতি, আর তো এখানে তেমন কিছু নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ বেলুড় মঠ ভিএসি একাডেমির পক্ষ থেকে। তোমরা ক্লাসগুলো দেখো এবং ডেফিনেটলি আশা করি এই ক্লাস তোমাদেরকে অনেকটাই উপকৃত করবে। সবাইকে ধন্যবাদ।